এতক্ষণ চুপটি করে মায়ের কথা শুনছিল, এখন সে জবাব দিল, বলল, মা আমাকে একটু সময় দাও, তোমাকে বলবো আমি সব। তবে আমার আর একটু সময় চাই। আমাকে নিয়ে চিন্তা করো না মা, আমি ঠিক আছি। দেখো যদি ঠিক না থাকতাম তাহলে কি এখন তোমার রুমে গল্প করতে আসতাম? বলো মা। আর কে বলেছে আমি ভালো নেই? এই দেখো মা, আমি কেমন হেসে হেসে তোমার সাথে কথা বলছি। দেখ তোর, আমি তোকে খুব ভালো করেই চিনি। কোনটা মনের হাসি আর কোনটা মুখে ঝুলানো হাসি সেটা বোঝার মতো বুঝ আমার আছে। আমি এতটাও অবুঝ নই। যাই হোক, তুই যেহেতু বললি সময় হলে বলবি, ঠিক আছে, আমিও তোকে আর এ বিষয়ে জেরা করব না। শুধু বলবো নিজে কষ্ট পাস এমন কিছু কখনো করবি না। যেটাতে তুই ভালো থাকবি, আনন্দে থাকবি, সেটাই করবি। আমি জানি আমার মেয়েটা এতটাও অবুঝ নয়। সে ভালো করেই জানে কোনটা তার জন্য ভালো আর কোনটা মন্দ। ঠিক ভুল চেনার মতো বুঝ তার আছে। মা, তোমার মেয়েটা তো খুব বুদ্ধিমতী। দেখতে হবে না আমি কার মেয়ে? যাই হোক মা, এসব কথা রাখো। মা শোনো না, আমাকে তোমার হাতের একটু নুডলস বানিয়ে দাও না, অনেক খিদে পেয়েছে। আমার মেয়ে এতদিন পর আমার কাছে আবদার করেছে, আমি কি আর বসে থাকতে পারি? তুই যা মা, আমি নুডলস বানিয়ে তো রুমে নিয়ে যাব। ঠিক আছে মা। রুদ্ধ 4 দিন তার চাচার বাসায় থেকে আজকে সন্ধ্যার দিকে তার বাসায় এসেছে। এই 4 দিন তুর তাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু সে রিসিভ করেনি। সে ভেবেছে তুরকে এভাবে ইগনোর করলে তুর তাকে ভুলে যাবে, তাই সে ইচ্ছে করেই তুরের সাথে তার যোগাযোগ বন্ধ রেখেছিল। পরের দিন রুদ্র আদ্রিকে আনতে ক্যাম্পাসে গিয়েছে। যেতে যেতে ভাবছিল এই 4 দিন তুর থেকে দূরে থাকায় সে অনেক ভালো ছিল। আজকে আবার তুরের সাথে দেখা হবে। কিন্তু সে ক্যাম্পাসে গিয়ে তো অবাক, কারণ তুরের সাথে দেখা হলো না। যে মেয়ে কিনা তাকে দেখার জন্য তার বাসা অবধি আসে, আবার ক্লাসও মিস দেয় না, তাহলে তার হঠাৎ কি হলো? সে আজ আসলো না। রুদ্র নিজের উপরেই অবাক। সে কেন তুরের কথা ভাবতে যাচ্ছে? তার তো খুশি হওয়ার কথা, তুরের সাথে দেখা হয়নি তাই। কিন্তু সে খুশি না হয়ে তুরের জন্য চিন্তা করছে। সে আদ্রিকে কৌশলে তুরের কথা জিজ্ঞেস করলো। সবার কথা জানতে চেয়েই তুরের কথা জানতে পারল। তুরের নাকি কাল থেকে অনেক জ্বর, তাই সে আজ আসেনি। আদ্রি তার ভাইকে বলল, ভাইয়া, আমি হিয়া আর রোজার সাথে তুরকে দেখতে যাব। তারপর সেখান থেকে বাসায় চলে যাব। তুমি বাসায় চলে যাও। তুর অসুস্থ শুনে হঠাৎ রুদ্রের মধ্যে কেমন যেন একটা খারাপ লাগা তৈরি হলো। সে ভাবলো তারও একবার তুরকে দেখতে যাওয়া উচিত, কিন্তু এই কথা আদ্রি জানলে তার বন্ধুদেরকে বলে দিবে, আর সবাই ভাববে রুদ্র মনে হয় তুরকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তা তো নয়, বন্ধু হিসেবেই না হয় একবার তাকে দেখতে যাবে, কিন্তু এদেরকে বুঝাবে। তাই রুদ্র আদ্রিকে বলল, না, তোকে আমি একা ছাড়তে পারবো না। ওরা যাক, তোর আর যাওয়া লাগবে না। তুই এখন আমার সাথে বাসায় যাবি। ভাইয়া, বোঝার চেষ্টা করো, তোর আমার বান্ধবী। ও এত অসুস্থ, একটা বার অন্তত দেখতে যেতেই হবে। প্লিজ ভাইয়া, না করো না। আর আমি কি এখনো ছোট নাকি যে একা একা বাসায় যেতে পারবো না? এই কয়েকদিন তো আমি একা একাই চলাফেরা করেছি। এই কয়দিন আমি ছিলাম না তাই একা একা বাসায় গিয়েছিস, কিন্তু এখন তো আমি আছি। আমি তো তোকে একা ছাড়তে পারি না। ভাইয়া, তাহলে তুমিও আমাদের সাথে চলো। প্লিজ ভাইয়া, এইবার অন্তত না করো না। ট্যুরের মা অনেক ভালো, তোমার যাওয়ার নিয়ে কোনো সমস্যা হবে না। প্লিজ ভাইয়া, আমাদের সাথে চলো, না হয় আমাকে যেতে দাও। রুদ্র মনে মনে ভাবল, আমি তো এতক্ষণ এই কথাটারই অপেক্ষায় ছিলাম। আমি নিজ থেকে যাওয়ার কথা বললে তোরা কত কিছু ভেবে ফেলতি। রুদ্র বলল, ঠিক আছে, আমি যাব। তোকে একা পাঠাতে আমি পারবো না, তাই আমি যাচ্ছি। কেউ যেন অন্য কিছু মনে না করে বসে। ভাইয়া, কেউ কিছু মনে করবে না, চলো তুমি। রুদ্র, আদ্রি, হিয়া আর রোজা তুরের সাথে দেখা করার জন্য তুরের বাসায় গেল। সেখানে যাওয়ার পর দেখলো তুর ঘুমিয়ে আছে, আর তুরের মা তুরের মাথায় পানি দিয়ে দিচ্ছে। তুরের মা ওদেরকে দেখে খুব খুশি হলো। তিনি তাদের আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়ল। তুরের মাথায় পানি দেওয়া হলে তিনি চলে যান তুরের ফ্রেন্ডদের জন্য খাবার বানাতে। তুরের মা চলে গেলে আদ্রি, রোজা, হিয়া যে তুরের পাশে বসে, আর রুদ্র সোফায় বসে তুরের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে রয়। এই প্রথম তুরের জন্য তার খুব খারাপ লাগছে। আদ্রি তুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে আস্তে করে তুরকে ডাকে। তুর তার নাম শুনে চোখ মেলে তাকায়, আর দেখে তার বান্ধবীরা তার পাশে। আদ্রি তুরকে জিজ্ঞেস করে, তোর হঠাৎ এত জ্বর হলো কি করে? ওষুধ খেয়েছিস? তাহলে এখনো কেন তুই সুস্থ হসনি?
এই দুদিনে তোকে খুব মিস করেছিলাম রে টুর। রোজা বলে ওঠে। তোর তোর তো সহজে জ্বর আসে না, তাহলে এখন হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লি কেন? হিয়া বলল। তোর সত্যি কথা বলবি কিন্তু, কিভাবে এত অসুখ বাঁধালি? তোর তার বান্ধবীদের কথা শুনে মুচকি হাসলো। তার জন্য তার বান্ধবীদের কত চিন্তা। সত্যি জীবনে এই রকমের বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোর বলল। সবাই একসাথে এত প্রশ্ন করলে কার কথার উত্তর দেব আগে? আমার কথা রাখ তোরা, আমি ঠিক সুস্থ হয়ে যাব। এবার বল, তোরা কেমন আছিস? আর আদ্রে, আমার রুদ্র কেমন আছে? সে কি বাসায় ফিরেছে? তো রুদ্রকে খেয়াল করেনি, তাই আদ্রির কাছ থেকে প্রশ্নগুলো করলো। আর এইদিকে রুদ্র তো অবাকে চরম সীমায়। তোর এত অসুস্থ, অথচ তার নিজের কোনো চিন্তা নেই। সে এই অসুস্থতার মাঝেও রুদ্রের খোঁজ নিচ্ছে। রুদ্রের ভিতরে খুবই খারাপ লাগা কাজ করছে। সে এতদিন তুরকে এত অ্যাভয়েড করেছে, আর তুর কিনা তারই খোঁজ করছে। আদ্রি তুরের কথা জবাব না দিয়ে আঙ্গুল তাক করে রুদ্রকে দেখিয়ে দিল। তো রুদ্রকে দেখে প্রথমে বিশ্বাস করতে পারল না যে রুদ্র সত্যিই তার বাসায় এসেছে। তোর ভাবলো সে মনে হয় জ্বরের ঘরে রুদ্রকে দেখছে, কিন্তু সবাই যখন বলল এটা চোখের ভ্রম না, রুদ্র সত্যিই এসেছে, তখন সে বিশ্বাস করলো। রুদ্রকে দেখে তুরের চোখের কোঠরে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল, যা কেউই দেখলো না। আদ্রিয়া ভাবলো তুরকে রুদ্রের সাথে একটু একা কথা বলতে দেওয়া উচিত, তাই তারা অন্য রুমে চলে গেল। আদ্রিরা যাওয়ার পর রুদ্র তুরের পাশে যেয়ে বসলো। রুদ্র তুরকে বলল। কেমন আছে তোর? তুরের বলতে ইচ্ছে করলো, আপনাকে ছাড়া আমি ভালো নেই। আমার শরীরে অসুখের থেকে মনের অসুখ বেশি যন্ত্রণা দিচ্ছে। আমার মন যাচ্ছে আপনাকে একটু শক্ত করে জড়িয়ে ধরে রাখতে, যাতে আমার থেকে দূরে না যেতে পারেন, কিন্তু তা তো করা যাবে না। ভালো নেই আমি, আমার স্বপ্ন পুরুষকে ছাড়া আমি একটুও ভালো নেই। কিন্তু সে মুখে বলল। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার কি খবর? কেমন আছেন আপনি? ভালো। তো তোমার এত জ্বর হলো কি করে? আপনার জন্যই। এই যে আপনি আমাকে দেখতে আসবেন বলেই এত জ্বর উঠিয়েছি। তোর হেয়ালিপনা সাইডে রেখে সত্যি কথা বলো। আসলে কালকে অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার ফলেই এই অবস্থা। বৃষ্টিতে ভিজলে এমন হয়, তাহলে ভিজতে যাও কেন? কারণ বৃষ্টির পানিতে নিজের কষ্টগুলো মুছে দিতে। রুদ্র বুঝতে পারল তুরের তার উপর অভিমান হয়েছে, তাই এভাবে কথা বলছে। অভিমান হওয়াই স্বাভাবিক, তাই রুদ্র প্রসঙ্গ পাল্টাতে বলল। তোর তাড়াতাড়ি সুস্থ হও, না হলে আমাকে ডিস্টার্ব করবে কিভাবে? তোমার তো আর কাজ থাকে না, তাই আমাকে ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লাগো। তাড়াতাড়ি সুস্থ হও। তুর রুদ্রের কথা শুনে অবাক হয়ে গেল। রুদ্র কিনা তাকে বলছে সুস্থ হয়ে রুদ্রকে ডিস্টার্ব করতে। সে যেন কথাটা ঠিক হজম করতে পারল না, তাই তো সে রুদ্রের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রুদ্র তুরের চাহনি দেখে ব্যাপারটা বুঝে গেল, তাই সে উঠে আদ্রিদের কাছে চলে গেল, আর পিছনে রেখে গেল একজোড়া অবাক করা চোখের চাহনি। রুদ্ররা একেবারে দুপুরের খাবার খেয়েই তারপর তুরের বাসা থেকে গেল, কারণ তুরের মা কিছুতেই না খাইয়ে ছাড়ছিল না, তাই বাধ্য হয়ে খেয়ে আসতে হলো। সময়টা এখন রাত, ঘড়ির কাঁটা এখন ঘন্টার 11-এর কাজ। ঘড়ির কাঁটা এখন ঘন্টার 11-র কাছে। রুদ্র ফোন হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। অনেকক্ষণ ধরে ভাবছে তুরকে একটা কল দেবে, তুরের একটু খোঁজ নেওয়া প্রয়োজন। আবার ভাবছে সে নিজে থেকে কল দিলে তুর কি ভাববে, তাই সে দোটানায় ভুগছে। অনেক ভাবনা চিন্তা করে অবশেষে সে তুরকে কল দিয়েই ফেলল। তুরের ফোন রিং হচ্ছে। কলটা যখন বাজতে বাজতে কেটে যাবে, তার ঠিক আগ মুহূর্তেই তুর কল রিসিভ করে তার ফোন কানে চেপে ধরল। তোর ফোন নাম্বার না দেখেই রিসিভ করে সালাম দিল। তারপর রুদ্রের কণ্ঠ শুনে কিছুটা অবাক হলো, তাই সে ফোন কান থেকে সরিয়ে চেক করলো। সে দেখলো তার ফোনের স্ক্রিনে স্বপ্নপুরুষ নামটা জ্বলজ্বল করছে। তারপর সে আবার ফোন কানে চেপে বলল। কি ব্যাপার, আজকে কি সূর্য এলোমেলোভাবে অস্ত গিয়েছে? যে কিনা এতদিন আমাকে সহ্য করতে পারতো না, সে কিনা আমার অসুস্থতার খবর শুনে আমাকে দেখতে আসলো, আবার এখন নিজ থেকে কল দিল। অবাক করার বিষয়। দেখো, এত কিছু ভেবে বসে থেকো না। আমি শুধু বন্ধুদের খাতিরেই তোমাকে কল দিয়েছি, দ্যাটস ইট, আর কিছুই না। এ বাবা, আমি কি বলেছি নাকি অন্য কিছু? যাই হোক, কবে কবে আমাকে বন্ধুত্বের স্থানে বসিয়েছে?
আমি তো জানতাম আমি আপনার কেউ না, কারণ যদি সত্যিই বন্ধুত্বের স্থান দিতেন তাহলে নিশ্চয়ই আমাকে এত ইগনোর করতেন না, তাই না? দেখো তো, এইসব কথা বলে মাথাটা গরম করে দিও না। একটু ভালোভাবে কথা বলতে যাচ্ছি, তাই তুমি একটু ভালোভাবে কথা বলো। তুর ছোট্ট করে বলল। হুম বলো, কেমন আছো? জ্বর কি কমেছে? আগে থেকে কিছুটা কম। খাবার খেয়েছো? আর ওষুধ খেয়েছো? খেয়েছি। মা একটু আগে এসে খাইয়ে দিয়ে গেছে। ওহ গুড। আন্টিকে কিন্তু আমার দারুণ লেগেছে, অনেক মিশুক তিনি। তুর বিড়বিড় করে বলল। আন্টিকে ভালো লেগেছে, অথচ আন্টির মেয়েকে একটু সহ্য করতে পারেন না। দুনিয়ার সবাইকে সে বুঝতে পারে, শুধুমাত্র এই তুরকে ছাড়া। কিছু কি বললে? কই না তো। আচ্ছা, আপনি খাবার খেয়েছেন? খেয়েছি। তো কি করো? এই তো বারান্দায় দাঁড়িয়ে আকাশের চাঁদ দেখছি আর আপনার সাথে কথা বলছি। এই অসুস্থ শরীর নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছো কেন? রুমে যেয়ে শুয়ে থাকো, যাও। আরে গত দুদিন তো শুয়ে বসেই কাটালাম, আর ভালো লাগছে না, তাই চাঁদ দেখছি। আমার আবার চাঁদ দেখতে খুবই ভালো লাগে। আপনি দেখুন না, আজকের চাঁদটা কত সুন্দর। আজকের চাঁদটা অনেক সুন্দর। আমিও তো বারান্দায় দাঁড়িয়ে কথা বলছি, তাই চাঁদটা দেখতে পাচ্ছি। আজকের চাঁদটা খুবই সুন্দর। ঠিক আমার স্বপ্ন পুরুষের মতো। জানেন তো রুদ্র, আমার না খুব ইচ্ছা আমার প্রিয় মানুষটার সাথে চন্দ্রবিলাস করা, বৃষ্টিবিলাস করা, তার হাতে হাত রেখে রাতের আকাশ দেখা। কোনো এক বৃষ্টিমুখর দিনে বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে তার সাথে বৃষ্টি দেখব। রাতের শহর দেখার জন্য সে হঠাৎ আমাকে বলবে, চলো তোমাকে আজ রাতের শহর ঘুরিয়ে আনি। তার হাতে হাত রেখে রাতের শহর দেখাতে নিবে। সে চাঁদ দেখতে ব্যস্ত থাকবে আর আমি তাকে কতই না স্বপ্ন বুনে রেখেছি প্রিয় মানুষটাকে নিয়ে। জানি না কখনো পূরণ হবে কি না। তোমার এই ইচ্ছেগুলো তোমার প্রিয় মানুষটাকে বলিও, সে পূর্ণ করে দেবে। আমাকে বলে লাভ নেই। তোর মনে মনে বলল। প্রিয় মানুষটাকেই তো বলছি, কিন্তু আফসোস সে বুঝেও বোঝে না। কিন্তু তোর রুদ্রের কথার প্রত্যুত্তরে কিছুই বলেনি, চুপ করে রইল। তুরের চুপ থাকার জন্য রুদ্র তুরকে বলল। তো যাও, রুমে যাও, তারপর ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কিন্তু তুর রুদ্রের কাছে আবদার করে বসলো, বলল। আর একটু কথা বলি, আমার ঘুম আসছে না। ধরতে গেলে আজকে সারাদিনই ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি। প্লিজ আর একটু কথা বলি। ঠিক আছে, তবে বেশিক্ষণ বলবে না, কারণ আমার সকালে ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। রুদ্র, আমাকে একটা গান শোনাবেন? আপনার গানের গলা না খুব সুন্দর। একবার গান শুনলে বারবার শুনতে ইচ্ছে করে। আমার এখন আপনার কণ্ঠে গান শুনতে ইচ্ছে করছে। প্লিজ একটা গান শোনান। ঠিক আছে, শোনাচ্ছি। গান শোনার পরে কিন্তু ফোন রেখে ঘুমাতে হবে, রাজি? রাজি। রুদ্ধ বলল। আমার খুব পছন্দের একটি গান শোনাবো, এটা বলেই রুদ্ধ গাওয়া শুরু করলো। আজ এক নাম না জানা কোনো পাখি ডাক দিল ঠোঁটে খড়কুটো। আজ এলো কোনো অজানা বিকেল গান দিল গোধূলি এক মুঠো। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেপরা ঢেউ। তারপর তুর আনমনে গেয়ে উঠল। ছুঁয়ে দিলে সোনা কাঠি খুঁজে পাই, যদি যাই ভেসে এমনি ভেসে যাই। আজ এক নাম না জানা কোনো হাওয়া চোখ বুজে ভাবছে বেয়াদব ধুলা। টুপটাপ বৃষ্টি ফোঁটা গেল থেমে, ভেজা ভেজা খিড়কি দরজা তুমি খোলো। রুদ্র গাইল। তুমি যাবে কি, বলো যাবে কি, দেখো ডাকছে ডাকলো কেউ। তুমি পাবে কি, পাবে কি, সামনে বেপরা ঢেউ। গানটা কোনো রকমে গিয়েছি, গাইতে পারি না। প্লিজ ভিউয়ার্স, নিজ দায়িত্বে গানটা শুনে নেবেন। তোর রুদ্ধের কণ্ঠে এত সুন্দর গান শুনে স্বপ্নের রাতে যেন পাড়ি দিয়েছে।
তার উপর এই গানটি হলো তার সবচেয়ে প্রিয়। রুদ্রের কথাতেই তুরের হুঁশ আসলো। রুদ্র বলল, হয়েছে গান শোনা, এবার দয়া করে ঘুমাও। তুমি অসুস্থ, তাই তোমার সকল আবদার মেনে নিলে। তাহলে তো আমি সব সময় অসুস্থ থাকতে চাই, তাহলে তো আমি যা আবদার করব তাই পাবো। যাই হোক, শুনুন, এই গানটা শুধু আপনারই পছন্দ না, আমারও খুব পছন্দের একটি গান। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই গানটি শোনানোর জন্য। তোমার কণ্ঠ তো সুন্দর। আমার সাথে গানটি না গাইলে তো জানতামই না যে তুমি শুধু আমাকে ডিস্টার্ব করতেই জানো না, সাথে এত সুন্দর গান গাইতেও জানো। যাই হোক, ঘুমাও এখন। রুদ্রের মুখে তুর তার প্রশংসা শুনে খুবই খুশি হলো। তুর রুদ্রকে বলল, আমি কি ঠিক শুনলাম আপনি আমার প্রশংসা করলেন? ভুল শোনার মতো তো কিছু বলি নাই, যা সত্যি তাই বললাম। অনেক কথা বলেছ, এখন ঘুমাও। রাখছি আমি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। রুদ্র ফোন কেটে দেওয়ার পর তুর আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি স্বপ্নপুরুষ, বড্ড বেশি ভালোবাসি। তুর আজ ক্যাম্পাসে এসেছে। সেদিন রাতের পর রুদ্রের সাথে আর কথা হয়নি। মাঝখান দিয়ে একটা দিন কেটে গিয়েছে। তুর আজ একটু আগেই ক্যাম্পাসে এসেছে, এখনও তার বান্ধবীরা আসেনি। তাই সে একা একাই মাঠে বসে আকাশের দিকে এক মনে তাকিয়ে আছে আর ভাবছে কি সুবিশাল আকাশ। মানুষের হাসি, আনন্দ, কষ্ট, মন খারাপ সবেতেই তো এই আকাশ সাক্ষী থাকে। এই আকাশ টানে এক একজন মানুষের দীর্ঘশ্বাস কতটুকু ভারী। হ্যাঁ, যে মানুষের জন্য এত ভারী দীর্ঘ নিঃশ্বাস ফেলে, মনের ভিতর এত কষ্ট চেপে রাখে, সে মানুষটা যদি একবার জানতো, তাহলে হয়তো জগতে ভালোবাসা না পাওয়ার এত আক্ষেপ থাকতো না। পাখিদের উড়তে দেখে তুর ভাবছে, ইস, আমি যদি পাখি হতাম তাহলে সারাক্ষণ উড়ে উড়ে ঘুরে ফিরে বেড়াতাম। না থাকতো কোনো দুঃখ, আর না থাকতো কাউকে না পাওয়ার কোনো আক্ষেপ। তুরের ভাবনা মাঝেই সে খেয়াল করলো হঠাৎ তার পাশে এসে কে যেন বসেছে। তৎক্ষণাৎ সে পাশ ফিরে তাকিয়ে দেখলো হিয়া আর রোজা এসে পাশে বসেছে। তো তাদের দেখে অধীর কথা জিজ্ঞেস করলো। জানতে পারলো অধীর কি যেন একটা কাজ আছে, তাই আর সে আসবে না। তারপর তুর, হিয়া আর রোজা তাদের ক্লাসে চলে গেল। ক্লাস শেষে রোজা আর হিয়াকে বিদায় দিয়ে তুর সেই রাস্তার ধারে কৃষ্ণচূড়া গাছের কাছে এসে বসে রইল। তার মন খারাপ হলে সে এখানে এসে বসে থাকে, তাই সে আজও এখানে এসেছে। আজ অদ্রিও আসেনি, তাই সে রুদ্রের খবরও নিতে পারেনি। আর রুদ্রকে ফোন করলে তো সে নিশ্চয়ই তুরের ফোন রিসিভ করবে না, তাই তুর আর রুদ্রকে ফোন দেয়নি। তুর কৃষ্ণচূড়া গাছের কাছে এসে ফুল কোড়াচ্ছিল। এমন সময় সে শুনতে পেল তার নাম ধরে কে যেন ডাকছে। তাই সে পিছন ফিরে তাকালো। তাকিয়ে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে। আসলে রুদ্র এই রাস্তা দিয়ে যাওয়া ধরেছিল। আর তখনই সে তুরকে দেখে। রুদ্র তুরকে জিজ্ঞেস করলো, তুমি পুরোপুরি সুস্থ হয়েছ? এই রাস্তার ধারে কি করো? রাস্তা দিয়ে কতগুলো মানুষ যায়, আর তুমি এখানে ফুল কুড়াচ্ছ? একটু বোধ বুদ্ধি কবে হবে তোমার? প্রথমত, আমি এখন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি, আর দ্বিতীয়ত আমার প্রচুর মন খারাপ ছিল, তাই এখানে এসেছি। এখানে আসলে আমার মন ভালো হয়ে যায়, তার জন্যই এখানটাতে আসা। আর না আসলে তো আপনার দেখা পেতামই না, আসার জন্যই তো আপনার দেখা পেলাম। আর শুনুন, রাস্তা দিয়ে মানুষ যাই তো কী করব? মানুষ যদি কিছু বলেও আমাকে বলবে, তাতে আপনার কি? কে হই আমি আপনার? আমার যেটা ভালো লাগবে সেটাই করব আমি। রুদ্র তুরের কথা শুনে ক্ষেপে গেল, বলল, আমার কি মানে? এখানে যদি তোমার জায়গায় আদ্রি হতো আর মুখে মুখে কথা বলতো, তাহলে তাকে একদম কানে নিচে একটা চড় মারতাম। তুর রুদ্রের রাগ দেখে কিছুটা দমে গেল। তার গালে হাত দিয়ে রাখলো। ভাবলো যদি রুদ্র তাকেও চড় মেরে বসে। আর অন্যদিকে তুরের গালে হাত দিয়ে রাখা আর ভয় পাওয়ার চেহারা দেখে রুদ্র কোনো মতে হাসি আটকে রেখেছে, কিন্তু মুখ গম্ভীর করে রেখেছে। তুর কোনো মতে বলল, সরি, আমি সেভাবে ভেবে দেখিনি। আর একা একা আসবো না, আসলে সাথে করে কাউকে নিয়ে আসবো। আমার খুব মন খারাপ, তাই তো এখানে আসা। রুদ্র বলল, ঠিক আছে, তবে তুমি যদি চাও বন্ধু হিসেবে তোমার মন ভালো করে দিতে পারি। কিভাবে? চলো
সেদিন যে নদীর কাছে গিয়েছিলাম সেখানে যাব, আর সেখানেই যে তুমি ইচ্ছে মতো তোমার কৃষ্ণচূড়া ফুল করিও। তুর খুশি মনে বলল। ঠিক আছে, চলুন। তারপর তুর আর রুদ্ধ নদীর ধারে চলে গেল। আজ রুদ্ধ বাইক আনেনি, তাই তারা হেঁটে হেঁটেই চলল। নদীটা বেশি দূর নয়, তাই তাদের বেশি অসুবিধা হলো না। যেতে যেতে তুর রুদ্ধকে জিজ্ঞেস করলো, দেখলেন, নদীর কাছে গেলে আলাদাই একটা আনন্দ লাগে। সেদিন তো আমাকে নিয়ে যেতে চাননি, আর আজ নিজে থেকে যেতে চাইছেন। জানো তো, আমি সেখানে যেতে চাইনি, তার অন্য একটা কারণ ছিল। কোনো এক সময় ওই নদীর ধার আমার খুব প্রিয় ছিল। কোনো একজনকে নিয়ে প্রায় সেখানে আসতাম, সেও হারিয়ে গেল, আর আমারও সেই নদীর কাছে যাওয়া বন্ধ হলো। অনেক বছর পর আবার তোমার সাথে সেখানে গিয়েছিলাম। আজ আবার হঠাৎ করে সেখানে যেতে খুব ইচ্ছে হচ্ছে, তাই নিজের মনকে সায় দিয়ে সেখানে চললাম, এই আর কি। তো রুদ্ধের কথা শুনে বুঝতে পারলো রুদ্ধ কার কথা বলছে। রুদ্ধের মুখে এই কথাগুলো শুনে তুরের কেমন যেন খুব কষ্ট লাগলো। সে ভাবলো, প্রথম ভালোবাসা বুঝি এমনই হয়, শত চেষ্টা করলেও বুঝি ভোলা যায় না। তুরের খুব আফসোস হলো যে সে কেন রুদ্ধের জীবনে প্রথমে আসলো না, কেন সে রুদ্ধের প্রথম ভালোবাসা হলো না। তাহলে তো আর রুদ্ধকে সে এভাবে ঠকতে হতো না, তাহলে তো রুদ্ধির এভাবে কষ্ট পাওয়া লাগতো না, এভাবে হারানোর যন্ত্রণা ভোগ করতে হতো না। তোরের ভাবনার মাঝেই তারা নদীর কাছে এসে পড়ল। সেখানে এসে রুদ্ধ পড়ল। তোর চা খাবে? ওই যে চায়ের টংটা দেখছো না, সেখানে কিন্তু অনেক ভালো চা বানানো হয়। তোর মাথা নাড়িয়ে সায় জানালো। তারপরে রুদ্ধের সাথে যে সে টঙ্গের কাছে গিয়ে বসলো। তারা চা খেতে খেতে অনেক গল্প করতে লাগলো। তুর তো চায়ের অনেক প্রশংসা করলো আর রুদ্রকে ধন্যবাদ দিল। রুদ্র জিজ্ঞেস করলো, কি মন ভালো হয়েছে তো? হুম। তাহলে বলাই যায় আমি আমার বন্ধুদের দায়িত্বটা পালন করতে পেরেছি। একদম। তো রুদ্রের কথার মাঝেই সেই টঙ্গের কেউ এসে চায়ের অর্ডার দিল। সে ব্যক্তির পাশের মেয়েটিকে দেখে রুদ্রের বুক চিনচিন ব্যথা অনুভব হলো। এত বছর পর এই মেয়েটিকে রুদ্র দেখতে পাবে, তাও তার হাজবেন্ডের সাথে, তার রুদ্র কখনোই ভাবেনি। সে মেয়েটি কি বুঝতে পারছে এই মুহূর্তে রুদ্রের মনের ভিতরে কি পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে? সে কি কখনো জানবে যে রুদ্র এখনো বিশ্বাস করেনি যে এই মেয়েটি তাকে ঠকিয়েছে? রুদ্রের এক ধ্যানে একটি মেয়ের দিকে তাকানো দেখে তুই রুদ্রকে জিজ্ঞেস করলো, মেয়েটিকে চিনে নাকি? রুদ্র মাথা নেড়ে হ্যাঁ সম্মতি দিল। তখন জিজ্ঞেস করলো কে? তখন রুদ্র বলল সাবিয়া। এই নামটি শুনে তুর কিছুক্ষণ সাবিয়ার দিকে তাকিয়ে রইল আর ভাবল, এই সেই মেয়ে যার বিরহে রুদ্ধ এখনো কষ্ট পায়। একটা বার হলেও এই মেয়েটির সাথে সরাসরি কথা বলা প্রয়োজন। কি কারণে, কি এমন কারণে সে রুদ্ধকে ঠকালো? তাই তুর সাবিয়া আপু বলে ডাক দিল। তখন সাবিয়া তার নাম শুনে তাকালো। তাকিয়ে দেখে কোনো এক অচেনা মেয়ে তাকে ডাকছে, কিন্তু তার পাশে যে ছেলেটি আছে সে যে খুব ভালো করেই চেনা। এতদিন পর তার সাথে দেখা হবে সেটা সে কোশমিন কালেও চিন্তা করেনি। সব ভাবনা সাইডে রেখে সাবিয়া তাদের দিকে এগিয়ে আসলো। সাবিয়া সামনে আসতেই রুদ্ধ জিজ্ঞেস করলো, ভালো আছো? সাবিয়া বলল, খারাপ দেখার কি কথা ছিল? খুব ভালো আছি, তুমি কেমন আছো? রুদ্ধ হাসি মুখে উত্তর দিল। তোমার ভাবনা থেকে বেশি ভালো আছে। তারপর সাবিয়া তুরের দিকে তাকিয়ে বলল, পাশে এটা কে, বউ নাকি গার্লফ্রেন্ড? যাই বলো, মেয়েটি কিন্তু দেখতে খুব সুন্দর, তোমার সাথে খুব মানিয়েছে। তুমি একটু বেশি ভেবে ফেলছো না? সে আমার বউও না, গার্লফ্রেন্ডও না, সে আমার ফ্রেন্ড। সবাই কি তোমার মতো মনে করেছে যে সব কিছু সহজে ভুলে যে নতুন মানুষকে নিয়ে নতুন জীবন শুরু করব? সাবিয়া তুচ্ছের হাসি হেসে বলল, একদম ঠিক বলেছ, সবাই একরকম না। তোমরা আসলে কি জানো তো, তোমাদের যখন বলা হয় হারিয়ে যাচ্ছি, আমাকে আটকাও, তখন তোমরা চুপ থাকো, আর যখন হারিয়ে যায় তখন যাও আটকাতে। কিন্তু তখন তো আর সময় থাকে না, তাই না?
কিন্তু তোমরা নিজেদের দোষ না দেখে শুধু হারিয়ে যাওয়া মানুষটারই দোষ দেখো। তারপর সাবিয়া তুরের দিকে তাকিয়ে বলল, নাম কি তোমার? দূর। হুম, খুব মিষ্টি নাম, ঠিক তোমার মতোই। রুদ্র কিন্তু ফ্রেন্ড হিসাবে খুব ভালো। রুদ্রকে কখনো হারিও না, সব সময় পাশে থেকো। তুর বলল, ভালো হলে আপনি কেন তাকে হারাতে দিলেন আপু? আপনার তো পাশে থাকার কথা, তাহলে কেন আপনি পাশে থাকলেন না? সাবিয়া বলল, তুমিও বুঝি আমার কথা জানো? শোনো মেয়ে, যার পরিস্থিতি সেই বুঝে না, অন্য কেউ কখনোই বুঝবে না। যাই হোক, আমার হাজবেন্ড আর আমার মেয়ের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই। এইটা বলেই সাবিয়া তার হাজবেন্ড আরাবকে ডাক দিল। আরাফের কোলে ছিল ছোট্ট 2 বছরের একটি মেয়ে, আরাব আর সাবিয়ার মেয়ে আবিহা। আরাব সাবিয়াদের কাছে আসলে সাবিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলল, আরাফ, এই হচ্ছে রুদ্র, আর এইটা রুদ্রের ফ্রেন্ড তুর। আর রুদ্র, তুর, এটা আমার হাজবেন্ড আরাফ। আর দেখো, এটা আমার মেয়ে আবিহা। রুদ্র আবিয়ার দিকে দৃষ্টি দিল। কি সুন্দর ফুটফুটে বাচ্চা, চেহারা পুরো সাবিয়ার মতো হয়েছে, চোখগুলো খুব মায়াবী। সাবিয়ার পরিপূর্ণ জীবন। রুদ্র তো সাবিয়ার ভালোই চেয়েছিল। সাবিয়াকে দেখেই বোঝা যাচ্ছে সে অনেক ভালো আছে। যাক, সাবিয়া ভালো আছে এতেই অনেক। আরাপ রুদ্রের দিকে হাত বাড়িয়ে বলে, হাই রুদ্র, সাইবার কাছে তোমার গল্প অনেক শুনেছি। তোমাকে দেখার ইচ্ছেটা আজ পূরণ হয়ে গেল। আমার গল্প শুনেছেন মানে? সাবিয়া কি বলেছে? হুম, আমি সবই জানি। সাহিবা সব আমাকে বলেছি। তুমি কিন্তু সাহিবাকে ভুল বুঝেছো। দোষ কিন্তু একার সাহিবারই ছিল না। যাই হোক, আমার মনে হয় তোমাদের কথা বলা উচিত। আই থিঙ্ক তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝিটা সৃষ্টি হয়েছে সেটা মিটে যাবে। যাই হোক, সাহিবা তোমরা কথা বলো, আমি সামনেই আছি। এইটা বলি আরাব আবিয়াকে নিয়ে সেখান থেকে প্রস্থান করলো। তোর ভাবছে আসলেই সাবিয়ার ভাগ্য আছে বলতে হবে। কয়টা হাজবেন্ডে বা পারবে সব কিছু জেনে আবার নিজের বউকে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে দিতে। সেখানে আরাব কথা বলতে দিয়ে নিজে সরে গিয়েছে। সত্যি অবাক করার বিষয়। এখন তোরেরও কি এখান থেকে সরে যাওয়া উচিত? মনে হয় উচিত, তাই তুর বলল। আচ্ছা, তোমরা কথা বলো, আমি আসছি। রুদ্ধ বলল। না তোর, তুমি এখানেই থাকো, কোথাও যাওয়া লাগবে না। সাবিয়া বলল, হ্যাঁ তুমি থাকো। আমার মনে হয় তোমারও জানা উচিত। হয়তো তুমিও আমাকে ভুল বুঝেছো, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আচ্ছা তুমি নিশ্চয়ই আমাদের রিলেশন কিভাবে হয়েছে তাই জানো? হুম, জানি। সাবিয়া বলল। হুম, তোর একটা কথা জানো তো, আমাদের রিলেশনটা বন্ধুত্ব থেকে শুরু হয়। প্রথমে বন্ধুত্ব রিলেশন শুরু করেছি বলে যে লুতুপুতুর টাইপ রিলেশন হবে তা কিন্তু নয়। শুধু নামের রিলেশন ছিল। রিলেশনের আগে বা পরে পার্থক্য এইটুকুই ছিল যে রিলেশনের আগে রুদ্র আর আমি একে অপরকে বলিনি ভালোবাসি, শুধু এটুকুই। আর না হলে আমাদের সম্পর্কটা বন্ধুর মতোই ছিল। হ্যাঁ, আমি রুদ্রকে ভালোবাসতাম, রুদ্রকে হারানোর ভয়ও পেতাম। বাবা যখন আমার জন্য পাত্র দেখা শুরু করবে তার আভাস পেয়েছিলাম, তখনই আমি রুদ্রকে জানাই। কিন্তু রুদ্র সেভাবে পাত্তা দেয়নি। তার মতে সে এখন বেকার, সে কিভাবে তার ফ্যামিলিকে জানাবে। অথচ রিলেশন করার সময় এই কথা তার মাথায় আসেনি। সে আমাকে বলল, তোমাকে কি এত তাড়াতাড়ি বিয়ে দিবে নাকি? তোমার ফ্যামিলি এমনিতেই বলেছে? কিন্তু আমি তো আমার ফ্যামিলিকে চিনি। রুদ্রকে আমি অনেক বুঝিয়েছিলাম যে আমার ফ্যামিলি মজা করার মানুষ না। যদি সত্যি অন্য কোথাও আমার বিয়ে দিয়ে দেয় তখন কি হবে? রুদ্র আমার কথাটা সেদিন হিয়ালি করে উড়িয়ে দিয়েছিল। সে বলল, যখন এটা তখনই দেখা যাবে। আমি নাকি শুধু শুধু চিন্তা করছি। তবে আমি তাকে সেদিনও বলেছিলাম যে তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করব না। কিন্তু আমি আমার কথা রাখতে পারিনি। দিলাম উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হওয়ার পরে জানতে পারলাম বাবা নাকি অনেক আগে থেকেই তার বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে রেখেছেন।
অথচ সে কথা আমি জানতামও না। যেদিন আমি এই কথাটা জেনেছি তার ঠিক একদিন আগে রুদ্রের সাথে আমার রাগ করে কথা বলা বন্ধ হয়, তাও এই বিয়ের ব্যাপার নিয়ে। আমি রুদ্রকে সেদিনও বলেছিলাম, একটু সিরিয়াস হও আমাকে নিয়ে, তুমি তোমার ফ্যামিলিকে জানাও। তার সেদিনও সে একই কথা, আমি নাকি আগে আগে বেশি ভেবে ফেলছি। এখন সে কিভাবে তার ফ্যামিলিকে জানাবে? আরও অনেক কথা। এক পর্যায়ে আমি জেদ করে তাকে অনেক কথা শুনিয়ে দিয়ে ফোন রেখে দেই, আর রুদ্রও জিদ করে আমাকে ব্লক মেরে দেয়। আমাদের টোটালি কথা বন্ধ ছিল। বাবা যেদিন তার পছন্দ করা ছেলের কথা বলেছিলেন, সেদিন আমি বাবার চোখে মুখে উচ্ছ্বাস দেখেছিলাম। আমি কিভাবে বাবার এই খুশির মাঝে রুদ্রের কথা বলতাম। রুদ্র তার ফ্যামিলির কথা ভেবে আমার কথা বলতে পারবে না। আমারও তো অধিকার আছে আমার ফ্যামিলির কথা ভাবার। তাই সেদিন রুদ্রের সাথে জিদ করেই আমি বাবাকে বলেছি যে এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। বাবা আমার কথা শুনে সেদিন যে কতই না খুশি হয়েছিলেন। যথারীতি বিয়ের আয়োজন করা হয়। রুদ্র আমার ফেসবুক আইডি, ফোন নাম্বার সব ব্লক লিস্টে ফেলে রেখেছিল, যার জন্য আমি তাকে এই বিষয়ে কিছুই জানাতে পারিনি। আসলে জানাতে চাইনি। জানাতে চাইলে অন্য উপায়েও জানানো যেত, বাট তার প্রতি আমার বড্ড অভিমান জমেছিল। কিন্তু আমার গায়ে হলুদের দিন রুদ্র কোনোভাবে জেনে যায়। তাই গায়ে হলুদের দিন সকালে সে আমার কাছে ছুটে আসে। কিন্তু তখন আমার কিছুই করার ছিল না। আমার সম্মতি শুনেই তো আমার ফ্যামিলি বিয়ের আয়োজন করেছে। তাহলে আমি কি করে তাদের অসম্মান করে রুদ্রের হাত ধরে পালিয়ে আসতাম? সেদিন রুদ্র আমাকে বলেছিল সে ফ্যামিলিকে রাজি করাবে, কিন্তু তখন তো বড্ড দেরি হয়ে গিয়েছিল। আমার হাতে কিছুই ছিল না। তো তোমার কাছে আমার প্রশ্ন, তুমি কি করতে এরকম একটি পরিস্থিতিতে? তুর বলল। আমি এরকম পরিস্থিতিতে আসতে দিতাম না। আমি যদি আপনার জায়গায় থাকতাম তাহলে শত রাগ অভিমান ভুলে যে করেই হোক রুদ্রকে আগে জানাতাম, আর বাবাকে বলতাম একটু সময় দিতে। তারপর রুদ্রকে জানানোর পর দেখতে চাইতাম রুদ্র কী করতো। রুদ্র যদি তার ফ্যামিলিকে মানিয়ে নিতে পারতো তাহলে আমিও যে করেই হোক আমার ফ্যামিলিকে মানাতাম। আপু জানেন তো, জিদের বশে করা কাজ কখনোই মঙ্গল ডেকে আনে না। আপনি যদি সেদিন জিদ না করে রুদ্রকে সব কিছু বলতেন, হ্যাঁ, রুদ্রকে আপনি বলেছেন শুধুমাত্রই আপনার ধারণার ভিত্তিতে, কিন্তু যখন ধারণাটা সত্যি হয়ে গিয়েছিল তখন রুদ্রকে জানানো উচিত ছিল। তখন যদি রুদ্র বলতো সে তার ফ্যামিলিকে বলতে পারবে না, তাহলে তখন আপনি আপনার ফ্যামিলির পছন্দ করা ছেলেকে বিয়ের জন্য হ্যাঁ করে দিতেন, হ্যাঁ বলে দিতেন। আমি বুঝতে পারছি আপু, আপনি হয়তো অনেক সুখে আছেন, আরাফ ভাইয়া আপনাকে অনেক ভালো রেখেছে, কিন্তু তাও তো আপু, হঠাৎ যখন রুদ্রের কথা আপনার মনে পড়ে তখন বুকে কি চিনচিনে ব্যথা অনুভব হয় না? তখন কি মনে হয় না আপনার সেদিন জিদ করাটা একেবারেই উচিত হয় না? সাবিয়া চুপ করে থেকে বলল। আচ্ছা, তোর সব ভালোবাসা কি পূর্ণতা পায়? কিছু কিছু ভালোবাসা থাকে না অপূর্ণতায়। আমার ভালোবাসাও না থাকুক না অপূর্ণতায়। রুদ্র এতক্ষণ মুখ খুলল। সাবিহা, সেদিন যদি আমাকে জানাতা তাহলে হয়তো আজকের দিনটা অন্যরকম হতো। তুমি হয়তো আজ আমার পাশে থাকতে। হ্যাঁ, সেদিন তোমার সাথে রাগ করে ব্লক মেরে দেই। তুমি সেদিন আমাকে অনেক হার্ট করে ফেলেছিলে, যার জন্য বাধ্য হয়ে এই কাজ করতে। কিন্তু বিশ্বাস করো, তোমাকে ব্লক মেরে আমি একটুও ভালো ছিলাম না। আমার মনেও তোমাকে হারিয়ে ফেলার ভয় জেগেছিল। তাই আমি মাকে যেয়ে তোমার কথা বলি। মা প্রথমে একটু অমত পোষণ করেছিল, কারণ আমার এখন পড়াশোনার দিকে ফোকাস করার সময়। এত তাড়াতাড়ি কেন আমি এসবে জড়ালাম? তখন আমি মাকে বলি আমাদের বিয়ে পড়িয়ে রাখতে। তুমি তোমার বাসায় থেকে পড়াশোনা করবে, আর আমি আমার বাসায় থাকবো। আর যখন আমি প্রতিষ্ঠিত হব তখন তোমাকে আমি আমার বাসায় নিয়ে আসবো। কিন্তু আমি তোমাকে অন্য কারোর হাতে দেখতে পারবো না। তখন মা রাজি হয়ে গিয়েছিল। মা বলেছিল বাবাকে বিষয়টা জানাবে। বাবা কোনো এক কাজে শহরের বাইরে গিয়েছে। মা বলেছিল বাবা আসলেই বাবাকে জানানো হবে। আমি ভেবেছিলাম ব্লগটা খুলে তোমাকে জানাবো, কিন্তু তোমার সাথে রাগ করেছিলাম। তাই ভেবেছি বাবা যেদিন আসবে সেদিন বাবা মাকে নিয়ে তোমার বাসায় যাব বিয়ের প্রপোজাল নিয়ে।
হঠাৎ যেয়ে তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ করে দিলা। আমাকে তোমার বিয়ের কথা মাহাত জানিয়েছিল। সে তোমার একটা বান্ধবীর কাছ থেকে জানতে পেরেছিল। আমি কথাটা জানতে পেরেই মাহাদ, শান্ত আর নাইমকে নিয়ে ছুটে যায় তোমার কাছে, কিন্তু ততক্ষণে কিছুই করতে পারলাম না। হেরে গেলাম আমি। অভিমানের কাছে হেরে গেলাম, জিদের কাছে হেরে গেলাম, ভালোবাসার কাছে হেরে গেলাম। সেদিনে করা ভুল আর তোমার মুখে শোনা কথা ভালোবাসি না রুদ্ধ, এই দুইটা জিনিস এখনও ভালো থাকতে দেয়নি। আমার বারবার মনে হয় আমি অন্য কাউকে ভালোবাসলে তোমাকে ঠকানো হবে, তাই কাউকে ভালোবাসার ইচ্ছেও জাগেনি কখনো। রুদ্রের কথা শুনে তুর পুরো স্তব্ধ, আর সাবিয়ার কপাল বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তৎক্ষণাৎ সে অশ্রু হাতের উল্টো পিঠ দিয়ে মুছে ফেলল। একটা জিদের কারণেই আজকে তাদের এই দিনে এসে দাঁড়াতে হলো। তবে সে যাকে বিয়ে করেছে সে তাকে খুব ভালোবাসে, খুব যত্ন করে, কিন্তু তাও তো ভালোবাসার মানুষটাকে না পাওয়ার আক্ষেপ তো থেকেই যায়। সাবিয়া বলল, দেখো রুদ্র, ভুল আমাদের দুজনেরই ছিল। দুজনে জিদের বসে করা ভুলের জন্য আজও আক্ষেপ করতে হয়। তবে এভাবে নিজের জীবনকে অগোছালো রাখলে তো হবে না, সামনের দিকে এগিয়ে যেতে হবে। দেখো, আমি কি সুন্দর নিজের সংসার গুছিয়ে নিলাম, হাজব্যান্ড, বেবি সবাইকে নিয়ে খুব ভালো আছি। আমি জীবনে সত্যি অনেক ভালো একজন হাজব্যান্ড পেয়েছি। সে আমাকে অনেক কেয়ার করে, অনেক ভালোবাসে। তুমিও নিজের জীবন এগিয়ে নাও। আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। যা আমাদের ভাগ্যে ছিল না তা নিয়ে আফসোস করে লাভ আছে বলো? আমি যদি তোমার উপর অভিযোগ রাখতাম তাহলে তুমি কাউকে ভালোবাসলে সেটা ঠকানো হতো। কিন্তু সত্যি বলছি, আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই। আমি কোনো এক সময় তো তোমার অনেক ভালো একটা বন্ধু ছিলাম। সে বন্ধুত্বের অধিকার থেকে তোমার কাছে একটা আবদার করছি, এগিয়ে যাও তুমি প্লিজ রুদ্র। নিজের জীবনকে এভাবে থামিয়ে রেখো না। তারপর সাবিয়া তুরের দিকে তাকিয়ে বলল, তুমি রুদ্রকে খুব ভালোবাসো তাই না? তুর কিছুটা অবাক হলো। সাবিয়া বলল, ভাবছো তো আমি কি করে বুঝলাম? আমি তোমার চোখে রুদ্রের জন্য ভালোবাসা দেখেছি। রুদ্র যখন আমাদের রিলেশনের কথা বলতেছিল তখন তোমার মন খারাপ হতে দেখেছি। কারণ নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কোনো মেয়ের কথা শুনতে কারোরই ভালো লাগে না, খুব কষ্ট হয়। এটাই স্বাভাবিক। তারপর সাবিয়া রুদ্রের দিকে তাকিয়ে বলে, রুদ্র, তোর কিন্তু খুব মিষ্টি একটি মেয়ে, আর ওর কথাবার্তাও যথেষ্ট ম্যাচুরিটি রয়েছে। আর তোর যেহেতু তোমাকে ভালোবাসে, আমার মনে হয় তাকে মেনে নেওয়াই শ্রেয়। ওর মতো মিষ্টি একটি মেয়েকে এভাবে কষ্ট দিও না। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, অনেক কথাই বলে ফেললাম। কিছু ভুল বলে ফেললে মাফ করে দিও। আর রুদ্র, সরি, আমি কখনোই তোমাকে ঠকাতে চাইনি। আসি, ভালো থেকো। আর তুমিও ভালো থেকো। তুর বলল, আপু, তুমি আমাকে মাফ করে দিও। আমি না জেনে তোমাকে কিছু কথা শুনিয়ে দিয়েছিলাম, তাই সরি। সাবিয়া বলল, আরে সরি বলছো কেন? তুমি তো না জেনেই বলেছো, আমি কিছুই মনে করিনি। ভালো থেকো মিষ্টি মেয়ে। রুদ্র সাবিয়াকে বলল, এতদিন তোমার প্রতি অভিযোগ ছিল, না জেনেই অভিমান পুষে রেখেছিলাম। আজ আর কোনো অভিযোগ নেই তোমার প্রতি। আর সরি, আমাকে মাফ করে দিও। আর খুব ভালো থেকো। সাবিয়া বলল। হুম, আসি তাহলে, বাই। এই কথা বলে সাবিয়া সেখান থেকে প্রস্থান করলো। সাবিয়া যাওয়ার পর তুর দেখলো রুদ্রের মন খারাপ, তাই রুদ্রের মন ভালো করার একমাত্র ওষুধ ওকে খেপানো। তাই তুর রুদ্রকে বলল, দেখলেন তো, সাবিয়া আপু বলে গেল আমি খুব মিষ্টি একটি মেয়ে, শুধু আপনিই আমাকে চিনতে পারলেন না। যাই হোক, এখন তো আর আপনি আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। এখন তো আমাকে ভালোবাসতে আপনার আর কোনো প্রবলেমই নেই, নাকি আমি ছাড়া আবার অন্য কোনো মেয়েকে মনে ধরেছে? তুরের কথা শুনে রুদ্র তার ভ্রুযুগল কুঁচকে বলল, কী ভাষায় কথা বলতেছো? আর শুনো, এত লাফিও না। এত খুশি হওয়ার কিছু হয়নি। এটা মাথায় রেখো, দরকার পড়লে কোনো পাগলকে বিয়ে করব, তাও তোমার মতো বাচাল মেয়েকে বিয়ে করব না। হ্যাঁ। রুদ্রের কথা শুনে তুর হাসবে না কাঁদবে বুঝতে পারল না, শুধু মাথায় হাত রেখে ভাবতে রইল।
রুদ্র পাগলকে বিয়ে করতে রাজি, অথচ তাকে নয়। আসলেই কি সে বাচালের ন্যায় বেশি কথা বলে? দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। সেদিন সাবিয়ার সাথে দেখা হওয়ার পর থেকে রুদ্র কেমন একটু পরিবর্তন হয়ে গেল। আগে যেমন তুরের সাথে সে খারাপ ব্যবহার করত, এখন আর খারাপ ব্যবহার করে না। তুর আর রুদ্রের সম্পর্কটা একটু বন্ধুর মতোই হয়ে গেছে। রুদ্র নিজে থেকে তুরের খোঁজ নেয়, আবার মাঝে মাঝে ফোনও দেয়। যদি শুনে তুরের মন খারাপ, তখন তুরকে নিয়ে সে নদীর পাড়ে ঘুরতে যায়। তুরের খেয়াল রাখা, তুরের ভুল দেখলে শাসন করা, আবার দুষ্টুমির ছলে তুরকে রাগিয়েও দেয়। এইভাবেই খুব সুন্দরভাবে তাদের দিনগুলো কাটছিল। তুর ভাবে রুদ্ধ তাকে ভালোবাসতে শুরু করেছে, কিন্তু রুদ্ধ বলে যে সে শুধুমাত্রই বন্ধুত্বের খাতিরেই এমন খেয়াল রাখছে, তাছাড়া আর কিছুই না। রুদ্ধ নিজেও বুঝতে পারেনি সে আসলেই কি তুরকে ভালোবাসে কিনা। তবে এইটুকু বুঝতে পারে তুরকে না দেখলে, তুরের সাথে কথা না বললে তার ভালো লাগে না। তুর যেন তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে। তবে সেটা কি শুধুমাত্র বন্ধুত্বের জন্য, নাকি অন্য কিছু, সেটা সে জানে না। শুধু এইটুকুই জানে তুরের সাথে কথা বলে তার আলাদাই একটা শান্তি অনুভূত হয়। আর 2 দিন পর থেকে রুদ্রের ফাইনাল এক্সাম শুরু হবে, তাই এই কয়টা দিন সে একটু ব্যস্ত ছিল। এই কয়দিন তুরের সাথে তার দেখা হয়নি, তবে প্রতিদিন একবার হলেও ফোন করে সে তুরের খোঁজ নিত। তবে এই এক্সাম চলাকালীন খবর নিতে পারবে কি না তা জানে না, তাই আজকে সে ক্যাম্পাসে এসেছে। সাথে এসেছে নাইম, মাহাত আর শান্ত। তুরের ক্লাস শেষে তারা মাঠে বসে অনেকক্ষণ আড্ডা দিল। আদ্রি, হিয়া, রোজাও তাদের সাথে যুক্ত হলো। অনেকক্ষণ ধরেই তারা আড্ডা দিল। আড্ডার মধ্যেই সবাই রুদ্ধকে রিকোয়েস্ট করলো গান গাইতে, তাই রুদ্ধ গান শুরু করলো। রুদ্ধ তুরের দিকে তাকিয়ে গাওয়া শুরু করলো। অল্প হাওয়ায় গল্প চাওয়ায় ভেসে বেড়াই দিন, জল্পনাতে কল্পনাতে বসন্ত রঙিন। অল্প হাওয়ায় গল্প চাওয়ায় ভেসে বেড়াই দিন, জল্পনাতে কল্পনাতে বসন্ত রঙিন। মন জানে তুমি মেলেছ ডানা, এ মন জানে তুমি আমার বাহানা। রুদ্রের গান গাওয়া শেষ হলে সবাই হাতে তালি দেয়। সবাই রুদ্রের খুব প্রশংসা করে, কিন্তু এত হাসি আনন্দের মাঝে তুর করছে অন্য চিন্তা। সে ভাবছে এখন আর রুদ্রের সাথে চাইলেও দেখা হবে না, এরকম গান শোনা হবে না। পরীক্ষার পরে কে কোথায় থাকে তার ঠিক নেই, সবারই কেরিয়ারের পিছনে ছুটতে হবে। রুদ্রকে চোখের দেখাও দেখতে পাবে কি না তা সে জানে না। শুনেছে রুদ্রের বাবা বলেছে রুদ্রের পরীক্ষার পর তাকে ঢাকায় পাঠিয়ে দিবে, সেখানে থেকেই রুদ্র তার স্বপ্ন পূরণ করবে, তার কেরিয়ার গড়ে তুলবে। কিন্তু রুদ্র তার মতামত এখনও জানায়নি। হয়তো বাবা মা যে ডিসিশন নিয়েছে সেটাতেই হ্যাঁ বলে দিবে। রুদ্র তো এখনও বলেনি সে তুরকে ভালোবাসে কিনা। তাহলে কি সে ঢাকায় যেয়ে তাকে ভুলে যাবে? তোর আনমনে এসবই ভেবে চলছে। তুরকে অন্যমনস্ক দেখে রুদ্র তুরকে জিজ্ঞাসা করলো। কি ব্যাপার তোর, তোমাকে এত আপসেট দেখাচ্ছে কেন? কি নিয়ে এত চিন্তা করছো? তুর মেকি হেসে বলল, কই কিছু না তো। আচ্ছা যাই হোক, রুদ্র আজ তাহলে আসি, আমার শরীরটা ভালো লাগছে না, তোমরা আড্ডা দাও। রুদ্র বলল, কি হয়েছে তোমার? অসুস্থ তুমি? জ্বর আসছে নাকি? কই দেখি। তুর বলল, আরে না রুদ্র, তুমি এত ব্যস্ত হইও না, তেমন কিছুই না, এমনি ভালো লাগছে না। আদ্রি বলল, তোর কি হয়েছে বলবি তুই? সবসময় অনেকক্ষণ গল্প করলেও তোর গল্প করা যেন শেষ হয় না। তুই অনেকক্ষণ থাকতে চাস, তাহলে আজ কি হলো তোর? নাইম বলল, তোর আমরা বুঝতে পারছি তুমি কিছু একটা নিয়ে আপসেট আছো, কি হয়েছে বলো আমাদেরকে, দেখি আমরা তোমার মন ভালো করতে পারি কি না। তুর বলল, আরে না ভাইয়া, আপনারা যা ভাবতেছেন তা নয়, আমার আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। মাহাত বলল, তাহলে আর আমরা থেকে কি করব? চলো তাহলে আমরাও বাসায় চলে যাই। রোজা বলল, হ্যাঁ সেটাই ভালো হবে, চলো তাহলে। সবাই সবার বাসায় যাওয়ার জন্য উদ্ধৃত হলো। তখন রুদ্র মাহাতকে বলল, মাহাদ, তোর বাসা তো আমার বাসা হয়ে যাওয়া লাগে। তুই এক কাজ কর, যাওয়ার টাইমে আদ্রিকে আমার বাসায় নামিয়ে দিয়ে আসিস, আর আমি একটু তোরকে তার বাসায় নামিয়ে দিয়ে আসি।
তুর বলল। লাগবে না, আমি একাই যেতে পারবো। রুদ্ধ বলল। তোমাকে আমি জিজ্ঞেস করেছি তুমি পারবে কি পারবে না, সো চুপ থাকো। আমার যেটা ভালো মনে হচ্ছে সেটাই করব। মাহাত বলল। ঠিক আছে রুদ্র, তুই চিন্তা করিস না। আদিকে আমি নিয়ে বাসায় ছেড়ে দিয়ে আসবো। তুই যা তুরকে নিয়ে। রুদ্ধ বলল। ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর যে যার বাসায় চলে গেল আর রুদ্ধ তুরকে নিয়ে তুরের বাসায় যেতে লাগলো। তুর পুরো রাস্তায় চুপচাপ ছিল। তুরের বাসার সামনে এসে রুদ্ধ তুরকে জিজ্ঞেস করেছে, কিন্তু তুর এই বিষয়ে রুদ্ধকে কিছুই বলেনি। তুর শুধু বলল। রুদ্র, খুব ভালো করে এক্সাম দিবেন, অনেক ভালো রেজাল্ট চাই কিন্তু। অল দ্য বেস্ট। রুদ্ধ বলল। থ্যাংক ইউ। তারপর তুর বাই বলে বাসায় চলে গেল আর রুদ্ধ তুরের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও তার বাসার দিকে চলে গেল। রুদ্রের আজ থেকে এক্সাম শুরু। এক্সামের প্যারায় তুরের সাথে এই দুদিন কথা হয়নি। ভেবেছে এক্সাম শেষ হলেই তুরের সাথে একেবারে কথা বলবে, কিন্তু এই দিকে ঘটে গিয়েছে আরেক বিপত্তি। তুরের বাবা বলেছেন তুরকে নিয়ে তাদের দাদার বাসায় চলে যাবেন। তুরের দাদা দাদিকে অনেকবার তুরের বাবা আনতে চেয়েছিলেন, কিন্তু তারা আসেননি। তাদের এক কথা, তাদের বাড়ি ছাড়া অন্য কোথাও তারা যাবেন না। তবে তারা প্রায় তুরদের বাসায় এসে কয়েকদিন থেকে যায়। তুরের বাবার কাজের সূত্রেই তাদের এখানে থাকা। তুরের দাদি অসুস্থ, তাই তুরের বাবা ভাবছেন এখন থেকে তারা তুরের দাদার বাড়িতেই থাকবেন। সবাইকে কাছে পেয়ে তুরের দাদিও ভালো থাকবেন। আর সে সাথে তুরকে জানানো হলো তারা এখন তুরের বিয়ে নিয়েও ভাবছেন। বাবা বলেছেন তুরের যদি কোনো পছন্দ থাকে তাহলে নির্দ্বিধায় বলতে পারে। তারা তুরের মতকে যথেষ্ট সম্মান করে। তুর কি বলবে ভেবে না পেয়ে বলল তার একটু সময় চাই। তুরের বাবা বলে দিয়েছেন তুরের যত সময় নেওয়া নিতে পারে, তবে তারা সামনের মাসেই তার দাদার বাড়িতে যাবেন, এইটাই ফাইনাল কথা। তুর যেন আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেয়। এই কথা শুনে তুরের খুব খারাপ লাগলো। কি করবে সে এখন? তার এখন কি করা উচিত? তার মাথায় আসছে তার এখন কি করা উচিত। রুদ্রের এক্সাম চলছে, এখন রুদ্রের এই বিষয়ে কিছুই জানানো যাবে না। রুদ্রের সাথে তো কথাই হয়নি, তাহলে জানাবে কি করে? তাই তুর তার মায়ের কাছে গেল। মায়ের কাছে গিয়ে মায়ের কোলে মাথা রেখে বলল মাথায় হাত বুলিয়ে দিতে। তাই মা তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলেন। তুর কিছুক্ষণ চুপ করে থেকে বলল। আচ্ছা মা, তোমাকে একটা প্রশ্ন করি। বল। আচ্ছা মা, আমরা যখন কাউকে খুব ভালোবাসি কিন্তু যে মানুষটিকে ভালোবাসি সে মানুষটি আমাদেরকে ভালোবাসে না, তা বুঝতে পারি, তখন আমাদের কি করা উচিত? মা বললেন। আমার মনে হয় তার থেকে দূরে সরে যাওয়া উচিত। দূরে সরতে যতই কষ্ট হোক না কেন, তাও আমাদের উচিত দূরে সরে যাওয়া। দূরে সরে গিয়ে যদি তাকে শান্তি দেওয়া যায়, তাহলে আগে পরে কোনো কিছু না ভেবে তার থেকে দূরে সরে যাওয়াই শ্রেয়। কারণ মা, জানিস তো, সবকিছু জোর করে অর্জন করা গেলেও ভালোবাসা কখনোই জোর করে পাওয়া যায় না। ভালোবাসা সেখানেই পূর্ণতা পায় যেখানে দুইজনই একে অপরকে সমান ভালোবাসে। আর যেখানে একজন অন্যজনকে নিজের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু অপরজন তাকে একটুও ভালোবাসে না, সেখানে থাকলে জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পাবে না। তাই সে ভালোবাসা থেকে দূরে সরে যাওয়াই মঙ্গল। বুঝলি তো মা? তুর বলল। মা। মা বললেন। তো হঠাৎ এইরকম একটা কথা জানতে চাইলি? না মা, এমনি জানতে ইচ্ছে করলো। থাকো তুমি, আমি আমার রুমে যাই। এখান থেকে তো একেবারেই চলে যাব, তাই এখন থেকেই আস্তে আস্তে সব গুছাতে হবে না? যাই আমি। এই কথা বলে তুর তার মায়ের রুম থেকে প্রস্থান করলো। তুর সারা রাত ধরে ভাবলো তার কি করা উচিত। সে কি পারবে রুদ্রের থেকে দূরে থাকতে? না, তার পারতেই হবে। রুদ্রের থেকে সে দূরে চলে গেলে রুদ্র অনেক শান্তিতে থাকতে পারবে। সেই তো রুদ্রের সাথে বন্ধুত্ব করেছিল। রুদ্র তো চায়নি তার সাথে বন্ধুত্ব করতে। আর যাই হোক, কারো জীবনে এভাবে জোর করে থাকা যায় না। সে চলে গেলে রুদ্র নিশ্চয়ই খুব ভালো থাকবে। তাহলে তাই হোক, সে রুদ্রের আগেই রুদ্র থেকে অনেক দূরে চলে যাবে। তবে যাওয়ার আগে না হয় রুদ্রের সাথে শেষবারের জন্য একবার দেখা করে যাবে। ততদিন রুদ্রের এক্সামও শেষ হয়ে যাবে। ততদিন পর্যন্ত অপেক্ষা করা যাক।
সেদিন রাতে আর তুরের চোখে ঘুম ধরা দেয়নি। সে সারা রাত নির্ঘুমে কাটিয়েছে। ভোরের দিকে তার চোখ লেগে এসেছিল। দেখতে দেখতে রুদ্রের এক্সামও শেষ হয়ে গেল। এই কয়দিনে একবারও তুরের সাথে তার দেখা হয়নি। সে তুরকে ফোন দিলেও তুর নানা বাহানা দিয়ে তাকে এড়িয়ে যেত। তুর হঠাৎ এমন কেন করছে সে রুদ্ধ বুঝতে পারছে না। এই তো আজ সকালে তুর রুদ্ধকে ফোন করে বলেছে সেই নদীর কাছে যেন রুদ্ধ একটি বার তুরের সাথে দেখা করতে আসে। তুর রুদ্ধের জন্য অপেক্ষা করবে। তুরের সাথে অনেকদিন দেখা না হয় রুদ্ধ রাজি হয়ে গেল। সময়টা এখন বিকেল। তুর রুদ্ধ নদীর পাড়ে বসে আছে। দুইজনের মুখেই কোনো কথা নেই। রুদ্ধ নদীর পাড়ে এসে দেখল তুর আগে থেকেই এখানে বসে আছে। রুদ্ধ এসে তুরকে দেখেই বুঝে ফেলছে তুরের কিছু একটা হয়েছে। সে এসেই তুরকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার তোর? হঠাৎ দেখা করতে চাইলা? কোনো বিশেষ প্রয়োজন? রুদ্ধের কথা শুনে তুর বলল, কেন, কোনো প্রয়োজন ছাড়া বুঝি দেখা করা যাবে না? না, আমি সেটা বলিনি। তুর আর কিছুই বলল না। এক মনে সে নদীর পানির দিকে চেয়ে আছে। এখন তার তর্কে যেতে ইচ্ছে করে না, তাই চুপ থাকার ভূমিকায় পালন করলো। সে এক মনে ভেবে চলেছে আজ থেকে সব অন্যরকম হয়ে যাবে। হয়তো আজ সে রুদ্ধকে পাবে, নয়তো রুদ্ধকে হারাবে। সে আজকে শেষবারের মতো রুদ্ধের কাছে তার ভালোবাসার আর্জি জানাবে। গ্রহণ করা না করা রুদ্ধের ব্যাপার। যদি রুদ্ধ হ্যাঁ বলে তাহলে যে করেই হোক সে তার ফ্যামিলিকে মানাবে। আর যদি রুদ্ধ তাকে ফিরিয়ে দেয় তখন সে সারা জীবনের জন্য রুদ্ধের কাছ থেকে দূরে সরে যাবে। আর কখনোই রুদ্ধের সংস্পর্শে সে আসবে না, তাতে যতই কষ্ট হোক না কেন। হয়তো তার জন্য রুদ্ধের থেকে দূরে থাকা খুবই কষ্টের হবে। এই কয়টা মাসে সে রুদ্ধকে অনেক ভালোবেসে ফেলেছে। এই যে তাদের বন্ধুত্বের সময় থেকে রুদ্ধের সাথে রোজ কথা হতো, রোজ দেখা হতো, এই যে প্রায় এই নদীর পাড়ে আসতো, কত শত গল্প করতো, রুদ্ধ তার মন ভালো করতে মাঝে মাঝে গান গাইতো, এত সব স্মৃতি সে কি করে ভুলে যাবে? এসব ভাবতেই তো তার দম আটকে যাওয়ার মতো কষ্ট হচ্ছে। তাহলে সে রুদ্ধকে কি করে ভুলে থাকবে? রুদ্ধ তার হোক বা না হোক, আমরণ রুদ্ধ তার মনের কোণার স্মৃতি হয়ে থেকে যাবে। তোর একটা দীর্ঘশ্বাস ফেলে রুদ্ধের দিকে তাকালো, কিন্তু রুদ্ধ এতক্ষণ চুপটি করে গালে হাত দিয়ে তুরের দিকে তাকিয়ে অপেক্ষা করছিল তুর কখন কথা শুরু করবে। অবশেষে তুর কথা শুরু করলো। সে রুদ্ধের দিকে তাকিয়ে বলল, ভালোবাসি স্বপ্নপুরুষ। তুরের কথা শুনে রুদ্ধ হাঁ করে চেয়ে থাকলো। সে ভেবেছে তোর কি না কি বলবে, অথচ তোর যেই কথা বলল তা শুনে সে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। তোরের কথা শুনে রুদ্ধ হাসবে নাকি কাঁদবে? এতক্ষণ সে মনে মনে কি ভেবে এখন এই কথা বলছে। তার চেহারা দেখে ভেবেছিল কত কি যেন বলবে, আর এখন কি বলছে। রুদ্ধের হাঁ করা মুখ বন্ধ হলো তুরের পরের কথাগুলো শুনে। তুর বলল, অবাক হচ্ছেন আমি আপনাকে ডেকে এনে এই কথা বলছি কেন? নিশ্চয়ই আপনাকে ডাকার পেছনে কোনো রিজন আছে, তাই না? তাহলে শুনুন, আপনাকে আমি এখানে ডেকেছি কারণ আমি জানতে চাই আপনি আমাকে ভালোবাসেন কি না। আমি আবারও আপনার কাছে আমার ভালোবাসা নিয়ে এসেছি। এখনও কি সেই আগের মতোই ভালোবাসি না বলে ফিরিয়ে দেবেন, নাকি অ্যাকসেপ্ট করে নেবেন? এখনও কি আমাকে নিয়ে আপনার মনে কোনো ভালোবাসা জাগেনি? ভালোবাসি আমি আপনাকে। আপনি কি আমাকে ভালোবাসবেন? হ্যাঁ অথবা নাতে উত্তর দিন। তবে জেনে রাখুন, আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সারা জীবনের চুক্তিতে এই তুর আপনার কাছে থেকে যাবে। আর যদি আপনার উত্তর না হয় তাহলে আর কখনোই তুর আপনার সংস্পর্শেও আসবে না, আপনার থেকে বহু দূরে চলে যাবে। ভেবেচিন্তে তবেই উত্তরটা দিবেন। তুর এই কথা বলেই রুদ্ধের মুখপানে চেয়ে রইল উত্তরের আশায়। রুদ্ধের উত্তর কি হবে, হ্যাঁ নাকি না? রুদ্ধ কি তুরকে একসেপ্ট করবে, বলবে যে সেও তাকে ভালোবাসে, নাকি আগের মতোই ফিরিয়ে দেবে? রুদ্ধের জবাব শুনে তুর তার সব ভাবনা থেকে বেরিয়ে আসলো। রুদ্ধের জবাব শুনে তুর কি বলবে,
কোনো কথাই ভেবে পেল না। সে শুধু অবাক পানে রুদ্রের দিকে চেয়েই রইল, আর তার চোখের কোটরে অশ্রু জমে গেল। এটা কি আনন্দের অশ্রু নাকি কষ্টের? তোর যখন রুদ্রের মুখপানে চেয়ে রুদ্রের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো, তখন রুদ্র বলে উঠল, তোর হঠাৎ এসব কথা কেন বলছো? এসব কথা কোত্থেকে আসছে? তুমি না বলেছো তুমি আমার একটা ভালো বন্ধু হিসেবে পাশে থাকবা? তাহলে এখন ভালোবাসার কথা, তারপর দূরে চলে যাওয়ার কথা আসছে কোথা থেকে? তুমি কি বলছো এইসব? কেন বন্ধুদের মধ্যে ভালোবাসার কথা টেনে আনতেছো? তোর তার ঠোঁট চেপে কান্না আটকিয়ে বলল, কারণ আমি আপনাকে ভালোবাসি আর লাইফ পার্টনারের স্থানে আপনাকেই বসাতে চাই। শুনেছেন আপনি? বুঝতে পেরেছেন? রুদ্র বলল। তোর এবার একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছো না? এবার একটু বেশি হয়ে যাচ্ছে না? তোর বলল, আপনার যা মনে হয় ভাবেন, আই ডোন্ট কেয়ার। যে কথাটা বলতে আপনাকে এখানে ডাকা সে হলো, আমরা আগামী সপ্তাহে চলে যাব গ্রামের বাড়িতে। এখান থেকে অনেক দূরে, চাইলেও আর দেখা করা হবে না। আর শুনুন, বাবা বলেছে আমার জন্য পাত্র দেখবে। হয়তো গ্রামের বাড়িতে যেই আমাকে বিয়ে দিয়ে দিবে। যাই হোক, দোয়া করি আমি দূরে চলে গেলে আপনি খুব ভালো থাকবে। কেউ আর আপনাকে এসে ডিস্টার্ব করবে না। আপনি খুব ভালো থাকবেন। তোরের যাওয়ার কথা শুনে কেন জানি রুদ্রের খুব কষ্ট লাগলো। তার তো খুশি হওয়ার কথা, তোর চলে যাবে, তাকে কেউ ডিস্টার্ব করবে না। তাহলে তার এত কেন কষ্ট হচ্ছে? তার কেন মনে হচ্ছে সে তার জীবনের খুব মূল্যবান কিছু হারিয়ে ফেলছে? শুধুই কি বন্ধুত্বের জন্য, নাকি সে তুরকে সত্যিই ভালোবেসে ফেলেছে? তার কাছে এর কোনো উত্তর নেই। সে তো তুরকে নিয়ে কখনো সেভাবে ভাবেইনি। তবে এই কয়দিনে তুর তার অভ্যাসে পরিণত হয়েছে, কিন্তু সে তুরকে ভালোবাসে কিনা তার কোনো উত্তর নেই। তাই এই মুহূর্তে রুদ্র চুপ থাকলো। আর তুর তো সেই কখন থেকে এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে। রুদ্র আর তুর দুজন মন খারাপ করেই বসে আছে। তবে রুদ্রের একটা কথাতেই তাদের মনটা ভালো হয়ে যেত, যদি কিনা রুদ্র বলতো সে তুরকে ভালোবাসে। কিন্তু সেই বা কী বলবে? সে তো নিজেই জানে না। তার মন বলছে সে তুরকে ভালোবাসে, তুরকে ছাড়া তার ভালো থাকা দায় হয়ে উঠবে। আর তার মস্তিষ্ক সাইরেন দিচ্ছে যে তুরকে ভালোবাসে না, তুর শুধুমাত্রই তার বন্ধু, আর কিছু না। তোর রুদ্র কেউই আর একটি কথাও বলল না। পুরোটা সময় নীরবে কাটিয়ে দিল। তাদের এই নীরবতার মাঝেই ধরণীতে সন্ধ্যা নেমে আসলো। অবশেষে রুদ্রই নীরবতা শেষ করে হালকা কাশি দিল তুরের দৃষ্টি আকর্ষণ করতে। তোর রুদ্রের দিকে চেয়ে থাকলো, ভাবলো এই বুঝি রুদ্র বলবে যে তুরকে ভালোবাসে। কিন্তু রুদ্র তা না বলে বলল, সন্ধ্যা হয়ে গিয়েছে, বাসায় ফিরতে হবে, বাইকে যেয়ে বসো। তো রুদ্রের কথা শুনে বুঝতে পারলো সে আবারও একটু বেশি আশা করে ফেলেছে। যে স্বপ্ন কখনো পূরণ হবার নয়, তা নিয়ে স্বপ্ন দেখে কেন সে বারবার কষ্ট পাচ্ছে। তুরের ভিতর থেকে যেন কান্নাটা দলা পাকিয়ে আসছে। তাই কান্না লুকাতেই সে রুদ্রের কাছ থেকে দূরে সরে গেল। সে বাসার পথ ধরল, কিন্তু রুদ্র এসে তাকে জোর করলো যেন সে রুদ্রের বাইকে এসে বসে। এই অসময়ে একা একা যাওয়ার দরকার নেই। বন্ধু হিসেবে তার দায়িত্ব তুরকে ঠিকমতো বাসায় পৌঁছে দেওয়া। তুরও আর কথা বাড়ালো না। সে জানে কথা বাড়ালে কথা বাড়বে, কিন্তু রুদ্র তার সিদ্ধান্ত থেকে এক চুলও সরবে না। তাই সে চুপচাপ রুদ্রের বাইকে এসে বসল। যাওয়ার পথে রুদ্র তুর দুজনেই চুপ ছিল, কেউই কোনো কথা বলেনি। তুরের বাসার সামনে এসে তুর বাইক থেকে নেমে যায়। তারপর রুদ্র তুরকে বলে, নিজের খেয়াল রেখো তোর। আমার কথা আপনার না ভাবলেও চলবে। কে বলেছে আমার কথা ভাবতে আপনাকে? আমি নিজের খেয়াল রাখবো কি রাখবো না সেটা একান্তই আমার ব্যাপার। আমি আপনি বলার কি? কি হই আমি আপনার? আমি বাঁচি কিংবা মরি তাতে আপনার কি? আর হ্যাঁ, চিন্তা করিয়েন না, আপনার থেকে অনেক দূরে চলে যাব আর আপনাকে জ্বালাবো না। তুরের মরার কথা শুনে রুদ্রের প্রচণ্ড রাগ উঠে গেল। এর উপর তুর বারবার বলছে দূরে চলে যাবে, তাই রুদ্র তার রাগ আর কন্ট্রোল করতে পারলো না। রুদ্র রাগের মাথায় তুরকে বলল, কি সমস্যা তোমার? একটা কথার বিনিময়ে এতগুলো কথা শুনিয়ে দিলে? তুমি কি পাগল? আমার তো মনে হচ্ছে তোমার মাথায় সমস্যা আছে। আর তুমি কি চাচ্ছ? আমি তোমাকে জোর করে ভালোবাসি?
জোর করে আর যাই হোক ভালোবাসা হয় না, বুঝতে পেরেছো তুমি? কে বলেছিল আমার সাথে বন্ধুত্ব করতে আসতে? তুমি জানতে না আমার সংস্পর্শে আসলে তুমি আরও বেশি মায়ে পড়ে যাবে আমার? জানতে না তুমি? জেনে শুনে যেহেতু এসেছো, তাহলে কেন এত পাগলামি করছো? তোর আর কান্না চেপে রাখতে পারল না, কান্নারত অবস্থায় চিৎকার করে বলল, আমি পাগলামি করছি? হ্যাঁ, আমি পাগলামি করছি। আমি একটা পাগল। আপনার ভালোবাসা পাওয়ার জন্য, আপনাকে পাওয়ার জন্যই আমি পাগল হয়ে যাচ্ছি। আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যাবে না? বলুন না, আমি কি আসলেই অনেক খারাপ? কেন আপনি আমার ভালোবাসা গ্রহণ করছেন না? কেন এমন করছেন? এই কয়টা মাসে আমি আপনার মনে একটুকু কি জায়গা করে নিতে পারিনি? আচ্ছা, আপনি যে আমায় দূরে ঠেলে দিলেন, থাকতে পারবেন তো? আচ্ছা, ধরে নিলাম আপনি আমায় ভালোবাসেন না। এই কয়দিনে কি আমি আপনার অভ্যাসে পরিণত হইনি? এই যে নিয়ম করে আমার সাথে দেখা হওয়া, ক্যাম্পাস থেকে আমাকে বাসা অবধি পৌঁছে দেওয়া, বিকেলে নদীর পাড়ে সময় কাটানো, তারপর রাতে ফোনে কত শত গল্প করা, দুইজন দুই প্রান্ত থেকে চাঁদ দেখা, বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশ দেখতে দেখতে ফোনে কথা বলা, এইগুলো কি একটুও মিস করবেন না আপনি? বলুন না, মিস করবেন না? ও, আমি কাকে এসব কথা বলছি? সে কেন মিস করবে? সে কেন কষ্ট পাবে? সে কি আমাকে ভালোবাসে নাকি যে এইরকম মিস করবে, যে এইসব মিস করবে? সে তো আমার থেকে দূরে যাওয়ারই অপেক্ষায় ছিল। আমি জোর করেছি বলেই তো সে আমার সাথে বন্ধুত্ব করেছে, না হলে তো সব সময় আমার থেকে পালিয়ে বেড়াতো। আজকে তো তার খুব আনন্দের দিন। আজ থেকে তো তোর নামে কেউ তাকে কোনো প্রকার প্যারা দিবে না। আজ থেকে তো রুদ্রের মুক্তি। সে তো আজ খুব খুব খুশি, তাই না মিস্টার রিফাইজ রুদ্র? কি ঠিক বললাম তো? তবে একটা কথা শুনে রাখুন, এই তোর আপনাকে সারাটা জীবন ভালোবেসে যাবে। আপনাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি আর ভালোবাসবো। আপনি ভালোবাসলেও বাসবো, আর না বাসলেও আমি আপনাকে ভালোবেসেই যাব। এখন তো আমার অভাব বুঝবেন না? বুঝবেন, বুঝবেন। আমি হারিয়ে গেলে ঠিকই বুঝবেন। একটা কথা জানেন তো, মানুষ থাকতে কদর করবে না, হারিয়ে গেলে হাহাকার করে। তখন সেই হারানো মানুষটার অভাব তাকে কাঁদায়, আর বেঁচে থাকাটাই তখন কষ্টকর হয়ে যায়। আমি হয়তো আপনার সামনে আসছি, তাই হয়তো আমায় মূল্য দেন নাই, কিন্তু এমন একদিন আসবে যেদিন আমার শূন্যতায় আপনি হাহাকার করবেন, আমার একটু ভালোবাসা পাওয়ার জন্য আপনি অশ্রু ঝরাবেন। কিন্তু আফসোস, সেদিন আর হয়তো এই তুরের হাতে সেই সময়টুকু থাকবে না। সেদিনই আপনি আমার কষ্টটা উপলব্ধি করবেন, কিন্তু তখন খুব বেশি দেরি হয়ে যাবে। রুদ্র যে জিদের মাথায় তুরকে কতটা আঘাত দিয়েছে তা বুঝতে পেরে তুরকে সরি বলছে। তুর আর কিছু না বলেই চলে যেতে নিলে রুদ্র বলল,